আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব নেপোলিয়নের রুশ অভিযান প্রসঙ্গে। আচ্ছা, প্রথমে আমরা তাহলে দেখে নিতে পারি যে ঠিক এই নেপোলিয়নের রুশ অভিযান সম্পর্কে প্রশ্নগুলি কি কি হতে পারে। প্রথম প্রশ্নটি এমন হতে পারে যে নেপোলিয়ন কেন রুশ অভিযান করেছিলেন, অর্থাৎ রুশ অভিযানের কারণগুলি কি কি। দ্বিতীয় প্রশ্ন এমন হতে পারে যে নেপোলিয়নের রুশ অভিযানের তাৎপর্য আলোচনা করো। সেই সঙ্গে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, রুশ অভিযানের ব্যর্থতা বা নেপোলিয়নের এই রুশ অভিযান তার পতনের পক্ষে কতটা দায়ী ছিল। এই সমস্ত প্রশ্নগুলি যদি আসে তাহলে তার উত্তর ঠিক কিভাবে লিখতে হবে সেই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব। আমরা ভূমিকাতে লিখে নিচ্ছি যে নেপোলিয়ন 1807 খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে একটা চুক্তি করেছিলেন। সেই চুক্তিটার নাম আমরা জানি, সেটা হচ্ছে টিলসিটের সন্ধি। 1807 খ্রিস্টাব্দে এই সন্ধিটি স্বাক্ষরিত হয়। এই সন্ধি সম্পর্কে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই সেই আলোচনা দেখেছো, তাই আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন এই সন্ধি সম্পর্কে আশা করি নেই। তবে আমরা দেখে নেব যে এই সন্ধির ফলে কি হয়েছিল না। এই সন্ধির ফলে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু এই সম্পর্কটা বেশি দিন স্থায়ী হয়নি। এখন বেশি দিন স্থায়ী না হওয়ার পিছনে কারণগুলি কি কি ছিল সেটা যদি আমরা আলোচনা করি তাহলে সেটাই হচ্ছে এই ফ্রান্সের রুশ অভিযানের মূল কারণ। অর্থাৎ নেপোলিয়ন ওই সমস্ত কারণগুলির জন্যই রুশ অভিযান করেছিলেন। টিলসিটের সন্ধিটা যদি ভেস্তে না যেত বা এই সন্ধি যদি রাশিয়া অগ্রাহ্য না করতো তাহলে কিন্তু নেপোলিয়নের হয়তো আর রাশিয়া অভিযানের কোনো প্রয়োজন হতো না। এই টিলসিটের সন্ধির পরে যে নেপোলিয়নের সঙ্গে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের সম্পর্ক, সেই সম্পর্কটা পরবর্তীকালে ফাটল দেখা দেয় এবং সেই ফাটল দেখা দেওয়ার কারণগুলি আমরা একে একে আলোচনা করব, যেটাই হচ্ছে নেপোলিয়নের রুশ অভিযানের মূল কারণ। তাহলে আমরা দেখিনি এখন যে এই নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণগুলি কি কি। তাহলে আমরা লিখে নিতে পারি নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ বা রুশ অভিযানের কারণ। রুশ অভিযানের কারণ। এই নেপোলিয়ন যে রুশ অভিযান, সেই রুশ অভিযানের কারণগুলি আলোচনা প্রসঙ্গে প্রথমে আমরা দেখে নেব 1 নম্বর কারণ হিসাবে, সেটা হচ্ছে টিলসিটের সন্ধির ব্যর্থতা। এই যে টিলসিটের সন্ধি, এই টিলসিটের সন্ধিটা কিন্তু পরবর্তীকালে ব্যর্থ হয়েছিল, অর্থাৎ সেই সন্ধিটা সফলতা লাভ করতে পারেনি। কেন পারেনি তার বিভিন্ন কারণ রয়েছে এবং সেই কারণগুলি মূলত ফ্রান্স এবং রাশিয়ার বিরোধের একটা মূল কারণ হয়ে দাঁড়ায়। তাহলে আমরা লিখে নিতে পারি টিলসিটের সন্ধির ব্যর্থতা। সন্ধির ব্যর্থতা। টিলসিটের সন্ধির ব্যর্থতা। এই যে 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে যে একটা টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় এবং এই সন্ধির ফলে উভয় দেশের মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে এবং এই মধুর সম্পর্ক গড়ে ওঠা বা এই টিলসিটের সন্ধিটা স্বাক্ষর করার পিছনে কিন্তু রাশিয়ার একটা বিশেষ উদ্দেশ্য ছিল। অর্থাৎ রাশিয়া একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই টিলসিটের সন্ধিটা স্বাক্ষর করেছিল। এই উদ্দেশ্যটা ছিল মূলত রাশিয়া ভাবছিল হয়তো যে টিলসিটের সন্ধি যদি ফ্রান্সের সঙ্গে স্বাক্ষর করা হয় তাহলে ফ্রান্স যেমন একদিকে ইউরোপের বিভিন্ন অঞ্চল দখল করতে করতে তার বিশাল সাম্রাজ্য গড়ে তুলছে, ঠিক সেইভাবে ফ্রান্সের সঙ্গে তাল মিলিয়ে রাশিয়াও কি করতে পারবে না, রাশিয়াও কিছু অঞ্চল বিশেষ করে তুরস্ক এবং সুইডেন এই সমস্ত অঞ্চলগুলি তারা কি করতে পারবে, দখল করতে পারবে এবং নিঃসন্দেহে এই সমস্ত অঞ্চলগুলি দখলে ফ্রান্স তাকে সাহায্য করবে, এরকম একটা প্রতিশ্রুতিও কিন্তু এই টিলসিটের সন্ধি পূর্বে নেপোলিয়ন দিয়েছিলেন। এই সন্ধিটার পিছনে যে উদ্দেশ্যটা ছিল সেটা সফল হবে এরকম একটা ভাবনা নিয়েই রাশিয়া কি করেছিল, এই সন্ধিটা স্বাক্ষর করেছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে নেপোলিয়ন কিন্তু কোনোভাবেই রাশিয়াকে এই যে তুরস্ক আক্রমণ করা বা তুরস্ক দখল করা বা অন্যান্য অঞ্চলগুলি দখল করতে কোনো রকম ভাবে সাহায্য তো করেনি। উল্টে তুরস্কের সঙ্গে যখন রাশিয়ার যুদ্ধ হয় সেই সময়ে প্রতিশ্রুতি মতো নেপোলিয়ন কিন্তু
রাশিয়াকে তেমন কোনো সাহায্য করেনি। স্বাভাবিকভাবে এই সন্ধির যে মূল উদ্দেশ্য রাশিয়া ছিল সেটা ব্যর্থ হয়, এবং এই উদ্দেশ্যটা ব্যর্থ হওয়ার ফলে নেপোলিয়ানের প্রতি বা ফ্রান্সের প্রতি রাশিয়ার যে মোহ ছিল সেটা ভেঙে যায়। এটাই হচ্ছে ট্রিলজিটের সন্ধির ব্যর্থতার একটা মূল কারণ। তারপরে আমরা দেখে নেব 2 নম্বর কারণ হিসেবে, মানে এই যে নেপোলিয়ান রুশ অভিযান করেছিলেন তার 2 নম্বর কারণ হিসেবে আমরা দেখে নেব গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস গঠন। তাহলে সেটা লিখে নিই খ নম্বরে, গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস গঠন। রাশিয়া নেপোলিয়ন একসময় কি করেছিলেন না, প্রাশিয়া দখল করেছিলেন, এবং প্রাশিয়া দখল করতে গিয়ে নেপোলিয়ন কি করেন না, প্রাশিয়া যে সমস্ত অঞ্চলগুলি দখল করেছিল সেগুলি নেপোলিয়ন প্রাশিয়ার কাছ থেকে নিয়ে নেয়, এবং প্রাশিয়া সহ পুরো অঞ্চলটাই নেপোলিয়নের অধিকারে চলে যায়। স্বাভাবিকভাবে নেপোলিয়ন এবার কি করলেন, নেপোলিয়ন প্রাশিয়া কর্তৃক অধিকৃত পোল্যান্ডের যে অঞ্চলগুলি ছিল, অর্থাৎ সেই অঞ্চলগুলিকে, এই পোল্যান্ডের অঞ্চলগুলিকে নিয়ে এই গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস গঠন করেন। কি করেন, গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস, এই গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস গঠন করেন। এবং এই গ্র্যান্ড ডাচি অফ ওয়ারস যখন তিনি গঠন করলেন তখন তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, এই গ্র্যান্ড ডাচি অফ ওয়ারসটাকে আরো বড় আকারে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অস্ট্রেলিয়ার কাছ থেকে কিনে নিলেন। অস্ট্রেলিয়া যে গ্যালিসিয়া অঞ্চলটি দখল করে রেখেছিল, সেই গ্যালিসিয়া, এই গ্যালিসিয়া অঞ্চলটিকে কি করে না, এই গ্র্যান্ড ডাচি অফ ওয়ারসের সঙ্গে যোগ করে আরেকটু বড় করে গ্র্যান্ড ডাচি অফ ওয়ারসকে গঠন করে, এবং গ্র্যান্ড ডাচি অফ ওয়ারসকে শক্তিশালী হয়ে যায়। এরপর রাশিয়া মনে মনে চিন্তা ভাবনা করতে থাকে যে নেপোলিয়ন হয়তো পরবর্তী পদক্ষেপ হিসেবে কি করবেন না, রাশিয়া এই যে সমস্ত অঞ্চলগুলি দখল করে রেখেছে সেই সমস্ত অঞ্চলগুলি, বা পোল্যান্ডের যে সমস্ত অঞ্চলগুলি রাশিয়ার অধিকৃত অঞ্চল হিসেবে রয়েছে, সেই সমস্ত অঞ্চলগুলিকে কি করবে না, নেপোলিয়ন অধিকার করে নেবে বা কেড়ে নেবে, এবং সেই অঞ্চলগুলিকে আবার গ্র্যান্ড ডাচি অফ ওয়ারসের সঙ্গে যোগ করে তাকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে। যে শক্তিশালী রাষ্ট্রটি কি হবে না, রাশিয়ার পক্ষে মোটেই শুভকর হবে না। স্বাভাবিকভাবেই নেপোলিয়নের সঙ্গে এইবার রাশিয়ার একটা সম্পর্ক, যে মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটি আস্তে আস্তে খারাপ হতে থাকে, এবং রাশিয়া কিন্তু নেপোলিয়নকে বারবার কি করতে থাকেন, যে তার গ্র্যান্ড ডাচি অফ ওয়ারসকে শক্তিশালী করে গঠন করার যে মূল পিছনে নেপোলিয়নের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য জেনে রাশিয়া বারবার বাধা দিতে থাকে, কিন্তু নেপোলিয়ন কোনোভাবেই রাশিয়ার এই বাধা কি করেনি, মানতে চাননি বা মানেননি। স্বাভাবিকভাবে রাশিয়ার সঙ্গে নেপোলিয়নের সম্পর্কটি আর মোটেই ভালো থাকতে পারেনি। এরপরে আমরা দেখে নেব ওল্ডেনবার্গ দখল। ওল্ডেনবার্গ বলে একটা অঞ্চল রয়েছে, একটা রাজ্য। ওল্ডেনবার্গ দখল, নেপোলিয়ন এই ওল্ডেনবার্গ অঞ্চলটি দখল করে নেন, এবং এই ওল্ডেনবার্গ কি ছিল না, ওল্ডেনবার্গ ছিল রাশিয়ার যে জার, অর্থাৎ প্রথম আলেকজান্ডার, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, রাশিয়ার শাসককে জার বলা হয়, এবং সেই রাশিয়ার জার ছিলেন প্রথম আলেকজান্ডার, এবং তার ভগ্নিপতি এই ওল্ডেনবার্গ, অর্থাৎ ওল্ডেনবার্গের কি ছিলেন না, শাসক ছিলেন। নেপোলিয়ন যখন এই ওল্ডেনবার্গটি দখল করে নেন, স্বাভাবিকভাবেই তার ভগ্নিপতি, অর্থাৎ জারের ভগ্নিপতি কি হয়ে যান, এই সিংহাসনচ্যুত হয়ে পড়েন, এবং এই ঘটনাটিকে কেন্দ্র করে নেপোলিয়নের সঙ্গে রাশিয়ার বিবাদ আরো ঘনীভূত হয়। এরপরে 4 নম্বর কারণ হিসেবে আমরা দেখে নেব অস্ট্রিয়ার সঙ্গে নেপোলিয়নের একটা বৈবাহিক সম্পর্ক স্থাপন। সেটাও লিখে নিতে পারো, অস্ট্রিয়ার সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন কারণ নেপোলিয়ন। আচ্ছা, এটা গ লিখবে তাই না, খ গ ঘ, নেপোলিয়নের কি না বৈবাহিক সম্পর্ক অস্ট্রিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন। নেপোলিয়ন একসময়
কি করলেন না, রাশিয়ার যিনি জার ছিলেন তার সেই জার প্রথম আলেকজান্ডারের ভগ্নী অর্থাৎ বোনকে বিবাহ করার প্রস্তাব দেন। কিন্তু প্রথম আলেকজান্ডার এই প্রস্তাব অগ্রাহ্য করেন এবং এই অগ্রাহ্য করার ফলে নেপোলিয়ন অত্যন্ত অপমানিত বোধ করেন এবং তার প্রতিশোধ নিতে গিয়ে তিনি কি করেন, তিনি অস্ট্রেলিয়ার যিনি সম্রাট ছিলেন সেই সময়ে তার যে কন্যা অর্থাৎ অস্ট্রিয়ার সম্রাটের কন্যাকে অর্থাৎ অস্ট্রিয়ার রাজকন্যাকে তিনি কি করেন, বিবাহ করেন। এবং এই বিবাহ করার ফলে একদিকে যেমন অস্ট্রিয়ার সঙ্গে নেপোলিয়নের ঘনিষ্ঠতা বাড়তে থাকে, অপরদিকে তেমনি রাশিয়ার সঙ্গে নেপোলিয়নের কি হয় না, সম্পর্কটা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। এবং যেহেতু নেপোলিয়ন অস্ট্রিয়ার সঙ্গে সম্পর্কটা আরো ঘনীভূত করছেন, স্বাভাবিকভাবে রাশিয়া এই সময় একটু শঙ্কিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে যে হয়তো অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হয়ে নেপোলিয়ন পরবর্তীকালে রাশিয়াকে আবার আক্রমণ করে দখল করে নিতে পারে। ফলে রাশিয়া এবং নেপোলিয়ন অর্থাৎ ফ্রান্স, রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে যে মধুর সম্পর্ক ছিল সেই সম্পর্কটি এই বিবাহ স্থাপনকে কেন্দ্র করে আরো খারাপ হয়ে যায়। এরপরে আমরা পরবর্তী যে পয়েন্টটি লিখবো সেটি হচ্ছে, তোমরা সকলেই জানো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। মহাদেশীয় অবরোধ। ইতিপূর্বেই নেপোলিয়ন তার মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে সমগ্র ইউরোপে কার্যকর করার জন্য তো চেষ্টা করছিলেনই, এবং এই ব্যবস্থাকে কার্যকর করার ক্ষেত্রে রাশিয়া তার একটা ভালো বন্ধু ছিল এবং রাশিয়া এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা পূর্বেই মেনে নিয়েছিল। কিন্তু এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা রাশিয়া মেনে নেওয়ার ফলে রাশিয়ার মোটেই কি হয়নি, ভালো হয়নি। উল্টে কি হয়েছিল, রাশিয়া দারুণভাবে অর্থনৈতিক সংকটে পড়ে। রাশিয়ার জনসংখ্যা কি হয় না, অধিকাংশ জনসংখ্যা বেকার জনসংখ্যায় পরিণত হয়। কারণ কি না, সেখানে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকরী থাকার ফলে কলকারখানাগুলি ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে থাকে এবং ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দেয়। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বেকার সংখ্যা একদিকে যেমন বৃদ্ধি পেতে থাকে, তেমনি খাদ্য সংকটও দেখা দেয়। এর ফলে মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে আর বেশি দিন মেনে চলা রাশিয়ার পক্ষে সম্ভবপর হচ্ছিল না। এবং যখন এরকম একটা সম্পর্কে ফাটল ধরে দিয়েছে, ঠিক সেই সময়ে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থার যে কুফল, সেটি এই সম্পর্ককে আরো খারাপ, বা সম্পর্ক যে মধুর সম্পর্ক ছিল সেটিকে আরো খারাপ করে দেয়। শেষ পর্যন্ত রাশিয়া নেপোলিয়নের এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে অগ্রাহ্য করতে বাধ্য হয় এবং এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে অগ্রাহ্য করতে গিয়েই মূলত নেপোলিয়নের সঙ্গে রাশিয়ার সরাসরি বিবাদ শুরু হয়ে যায় এবং রাশিয়া তখন নেপোলিয়নের সঙ্গে এই যে সম্পর্কের টানাপোড়েন, এই সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দিয়ে সম্পর্কের চরম অবনতির ফলশ্রুতি স্বরূপ দেখা দেয় নেপোলিয়নের রুশ অভিযান। তাহলে আমরা দেখে নিয়েছি যে ঠিক নেপোলিয়নের রুশ অভিযানের কারণগুলি কি কি। এরপরে আমরা দেখে নেব নেপোলিয়ন ঠিক কিভাবে রাশিয়া অভিযান করেন এবং সেই রাশিয়া অভিযান কিভাবে তার পতনকে ডেকে আনে। তাহলে পরের পয়েন্ট হিসেবে আমরা তাহলে লিখতে পারি, সেটা হচ্ছে যে নেপোলিয়নের রুশ অভিযান। আছে এখানে লিখি, রুশ অভিযান। এই যে নেপোলিয়নের রুশ অভিযান, নেপোলিয়ন রাশিয়াকে তার এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে যে কার্যকর করেছিলেন রাশিয়ার মধ্যে, সেই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যাতে রাশিয়ায় কার্যকরী থাকে তার জন্য চাপ দেওয়ার উদ্দেশ্যে কি করলেন তিনি না, তিনি অর্থাৎ নেপোলিয়ন রাশিয়া অভিযান করেন। এবং নেপোলিয়নের এই যে রাশিয়া অভিযান, 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন প্রথম রাশিয়া অভিযান করছেন কি নিয়ে না, এক বিশাল গ্র্যান্ড আর্মি নিয়ে। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন তার গ্র্যান্ড আর্মি নিয়ে, এই গ্র্যান্ড আর্মিতে প্রায় 6 লক্ষ আর কি, 6 লক্ষের মতো সৈন্য ছিল। সেই সৈন্য নিয়ে কি করলেন, তিনি রাশিয়া অভিযান করলেন। রাশিয়া এই সময়ে কি করে না, রাশিয়া এই সময়ে একটা বিশেষ যুদ্ধনীতি অবলম্বন করে, সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে পোড়ামাটি যুদ্ধনীতি। নামটা লিখে নিই একটু, পোড়ামাটি যুদ্ধনীতি। পোড়ামাটি এই পোড়ামাটি যুদ্ধনীতি, এই নীতিটা অবলম্বন করে রাশিয়া। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন এসেছে, ঠিক এই পোড়ামাটি যুদ্ধনীতি বলতে ঠিক
কি বোঝায়। পোড়ামাটি এই যুদ্ধনীতিটা মূলত গ্রহণ করে, যদি দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয় তাহলে কোনো পক্ষ যদি অপর পক্ষ থেকে একটু দুর্বল হয়ে পড়ে তাহলে স্বাভাবিকভাবেই তারা এই পোড়ামাটি যুদ্ধনীতি গ্রহণ করে থাকে। যখন দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয় তখন দুর্বল পক্ষ কি করে না, দুর্বল পক্ষ সরাসরি সম্মুখ যুদ্ধে অগ্রসর না হয়ে তারা কি করে না, পিছিয়ে যেতে থাকে। এবং পিছিয়ে যাওয়ার সময় তারা তাদের ওই অঞ্চলে, অর্থাৎ যে অঞ্চল থেকে তারা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে সেই অঞ্চলের সমস্ত কিছু পুড়িয়ে ছারখার করে দেয় এবং সমস্ত যে কাঠামো বা খাদ্যদ্রব্য ইত্যাদি সবকে পুড়িয়ে একেবারে ধ্বংস করে দেয়। এই যে ধ্বংসের নীতি, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে পিছিয়ে যাওয়ার সময় তারা যে ধ্বংসলীলা চালাচ্ছে, এটাই হচ্ছে মূলত পুড়িয়ে তারা আগুন দিয়ে সমস্ত জ্বালিয়ে দেয়, যার ফলে তার নাম হচ্ছে পোড়ামাটি যুদ্ধ নীতি। এবং এর ফলে কি হয় না, এর ফলে দুর্বল প্রতিপক্ষ যখন পিছনের দিকে সরে যায় এবং সবল প্রতিপক্ষ যখন সম্মুখে এগিয়ে আসে, তখন তারা কিন্তু যে সমস্ত অবকাঠামোটা ছিল, অর্থাৎ সুফলগুলি, অর্থাৎ যেমন ধরো খাদ্যদ্রব্য, তারপরে থাকা বাসস্থান, হ্যাঁ, পানীয়, খাদ্য ইত্যাদি নানা বিষয়গুলি তারা আর কিন্তু সঠিকভাবে পায় না। তাদের যোগান সেগুলো তারা দিতে পারে না। কারণ কি, সেগুলো সমস্ত পুড়ে ছারখার হয়ে গেছে। রাশিয়াও কিন্তু ঠিক কি করেছিল, যখন ফ্রান্স তার 6 লক্ষ গ্র্যান্ড আর্মি নিয়ে এই যুদ্ধে অবতীর্ণ হয়, তখন রাশিয়ার সেনাবাহিনী তারা কিন্তু পিছিয়ে যেতে থাকে এবং পোড়ামাটি নীতি অবলম্বন করে সমস্ত ছারখার করে দিতে শুরু করে। এবং এরপরে বেশ কিছুদিন তারা পিছিয়ে যেতে থাকে। অবশেষে বড়দিন, লিখে নিতে পারো, বড়দিনের যুদ্ধে বড়দিনের যুদ্ধে এই বড়দিন নামে একটা গ্রাম ছিল, সেই গ্রামের কাছে রুশ বাহিনী প্রথম কি করে বাধা দেয়। এবং এই রুশ সেনাবাহিনী যখন প্রথম বাধা দেয় তখন একটা যুদ্ধ সংঘটিত হয়, সেটার নাম হচ্ছে বড়দিনের যুদ্ধ। এবং এই বড়দিনের যুদ্ধে এক ভয়ঙ্কর রক্তপাতের সূচনা করে এবং প্রচুর সেনা উভয় পক্ষেরই মারা যায়। পরবর্তীকালে কিন্তু দেখা গেল কি না, নেপোলিয়ন কিন্তু এই যুদ্ধে ক্ষয়ক্ষতি স্বীকার করেও জয়লাভ করতে সক্ষম হয়েছেন। এবং নেপোলিয়ন যখন জয়লাভ করলেন, স্বাভাবিকভাবে রাশিয়ার সেনাবাহিনী আবার পিছন দিকে পিছিয়ে যেতে থাকে এবং মস্কো ছেড়ে তারা পিছনের দিকে চলে যায়। নেপোলিয়ন একেবারে অত্যন্ত উল্লাসের সঙ্গে মস্কো দখল করেন, কিন্তু মস্কো দখল করলে কি হবে, মস্কো তো পুরো ছারখার হয়ে গেছে। সুতরাং সেই মস্কো দখল তার পক্ষে তেমন কোনো শুভ ফল ডেকে আনতে পারেনি। এবং এরপরে হঠাৎ করে কি হলো না, হঠাৎ করে দেখা যায় যে সেখানে প্রচন্ড শীত শুরু হয়ে গেছে, খাদ্যদ্রব্যের প্রচন্ড অভাব, শীতে অনেক সৈন্য মারা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে এক ভয়ঙ্কর টাইফাস রোগ, হ্যাঁ, টাইফাস জ্বর আর কি, টাইফাস জ্বরে তার সেনাবাহিনীর অধিকাংশই মারা যায়। টাইফাস জ্বর, এই টাইফাস জ্বরে তার অধিকাংশ সেনা কি হয়, মারা যায়। এবং এর ফলে নেপোলিয়ন বাধ্য হয় মস্কো থেকে তার অভিযানটি বাতিল করে স্বদেশে ফিরে আসতে। এবং ফিরে আসতে গিয়ে দেখা যায় যে এই যে প্রতিকূল পরিবেশের মধ্যে তার সেনাবাহিনী আর নিজেদেরকে ঠিক রাখতে পারেনি বা নিজেদেরকে বাঁচিয়ে রাখতেই পারেনি। 30 থেকে 40 বা 50 হাজার সৈন্য নিয়ে নেপোলিয়ন স্বদেশে ফিরে আসেন। স্বাভাবিকভাবে তার এই যে অভিযান সেটি সম্পূর্ণরূপে কি হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। এখন আমরা দেখে নিলাম যে নেপোলিয়ন রুশ অভিযানটা ঠিক কিভাবে করেছিলেন, আর রাশিয়া এর বিরুদ্ধে কি নীতি গ্রহণ করেছিল, এবং সেই নীতির ফলে নেপোলিয়নের পরাজয় একেবারেই সুনিশ্চিত হয়ে যায়। নেপোলিয়ন এই অভিযান বাতিল করে কি করতে হয়, তিনি দেশে ফিরে আসতে বাধ্য হন। এরপরে দেখে নেব যে এই নেপোলিয়নের যে এই রুশ অভিযান ব্যর্থ হলো, বা নেপোলিয়নের যে রুশ অভিযান, সেই রুশ অভিযানের তাৎপর্য ঠিক কতটা। তাহলে আমরা এখানে একটু মুছে নিতে পারি নেপোলিয়নের রুশ অভিযানের যে তাৎপর্য সেটা লেখার জন্য। নেপোলিয়নের এই রুশ অভিযান অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অভিযান, কারণ এই অভিযানের যে সফলতা বা ব্যর্থতা, এই সফলতা বা ব্যর্থতার উপরে নির্ভর করছিল নেপোলিয়নের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ। নেপোলিয়ন যদি এই অভিযানে সফল হতেন তাহলে বলতেই পারি যে সমগ্র ইউরোপ নেপোলিয়নের একেবারেই হাতের মুঠোয় চলে আসতো এবং তিনি তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আর প্রতিহত করার কেউ থাকতো না। তাহলে আমরা এখন দেখিনি যে নেপোলিয়নের এই রুশ অভিযানের তাৎপর্য কি, বা নেপোলিয়নের রাশিয়া অভিযানের তাৎপর্য।
তাৎপর্য। আগেই বললেন যে নেপোলিয়নের এই যে রাশিয়া অভিযান এর তাৎপর্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, এবং তার ভবিষ্যৎ এবং তৎকালীন সময়ের যে ফ্রান্সের ইতিহাস, সেই জন্য এই রাশিয়া অভিযান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। তাহলে আমরা এখন দেখে নেব যে ঠিক এই তাৎপর্য বা তাৎপর্যগুলি লিখতে গিয়ে ঠিক ঠিক কোন কোন পয়েন্টগুলি আমাদের লিখতে হবে। প্রথমেই আমরা লিখব যে নেপোলিয়ন এই যে রাশিয়া অভিযান করলেন, এই রাশিয়া অভিযানের ফলে কি হয়, তিনি সরাসরি ব্যর্থ হন, অর্থাৎ সরাসরি কোনো যুদ্ধে পরাজিত হলেন না, তার সত্ত্বেও কিন্তু তার এই অভিযানটি কি হয় না সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ বড় কোনো যুদ্ধে সরাসরি সম্মুখ যুদ্ধে রাশিয়াকে এই নেপোলিয়নের সেনাবাহিনীর সম্মুখীন হতে হলো না, অথচ নেপোলিয়ন যে রণকৌশল, সেই রণকৌশল অর্থাৎ ভুল রণকৌশলের কারণে তিনি তার এই অভিযানে চরম ব্যর্থ হয়ে গেলেন। এমনকি এমন অবস্থা যে তিনি মাঝখান থেকে এই অভিযান ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হলেন। স্বাভাবিকভাবে কি হয় না, স্বাভাবিকভাবে ইউরোপের অন্য সমস্ত যে রাষ্ট্রগুলি রয়েছে, সেই রাষ্ট্রগুলির মনে এই ধারণার বশবর্তী হয় যে নেপোলিয়ন আর কিন্তু অপরাজেয় নন। তাহলে আমরা লিখতে পারি যে নেপোলিয়নের যে অপরাজেয় ভাবমূর্তি, সেটা কি হয় না, সেটা নষ্ট হয়ে যায়। তাহলে সেই পয়েন্টটাই আমরা এখানে করব যে নেপোলিয়নের অপরাজেয় ভাবমূর্তিতে কি হয়, আঘাত লাগে। নেপোলিয়নের অপরাজেয় ভাবমূর্তিতে আঘাত, এটা প্রথম পয়েন্ট করতে পারি। অর্থাৎ এই অভিযানে তার ব্যর্থতা, তার যে অপরাজেয় একটা ভাবমূর্তি ছিল, সেই ভাবমূর্তিটাকে কি করে দেয়, নষ্ট করে দেয় বা ভেঙে খান খান করে দেয়। এবং ইউরোপের যে আর রাষ্ট্রগুলি ছিল, বিশেষ করে তার যে শত্রু রাষ্ট্রগুলি রয়েছিল, সেই শত্রু রাষ্ট্রগুলির মনে শক্তি যোগায়, এবং তারা এই মানে ভাবনা চিন্তা করে অনেকটাই শক্তি পায় যে নেপোলিয়নকে যদি ঠিকমতো রণকৌশল গ্রহণ করে বাধা দেওয়া যায়, তাহলে স্বাভাবিকভাবে কি করা যাবে না, তাকে পরাজিত করা সম্ভবপর। 2 নম্বর যে পয়েন্টটা আমরা করব, সেটা হচ্ছে নেপোলিয়নের বিরুদ্ধে বিরোধী জোট গঠন। দেখো তারপরে লিখি আমরা তাহলে খ নাম্বার, বিরোধী জোট গঠন। এই যে নেপোলিয়ন পরাজিত হলেন, এবং এই পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ নেপোলিয়ন যে তার রণকৌশল সেটা ব্যর্থ হলো, এবং তিনি সেখানে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে কোনো সম্মুখ যুদ্ধে বড় যুদ্ধে জয়লাভ করতে না পেরেই ফিরে এলেন, এবং তিনি ব্যর্থ হলেন। তার এই ব্যর্থতার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াতে ইউরোপের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ ইউরোপের অন্য সমস্ত রাষ্ট্রগুলির মনে তখন একটা শক্তি সঞ্চার হয়েছে যে সঠিকভাবে যদি একটা রণকৌশল গ্রহণ করা যায়, তাহলে নেপোলিয়নকে অবশ্যই পরাজিত করা সম্ভবপর, এবং এমনকি ফ্রান্স থেকে তাকে তাড়িয়ে দেওয়া সম্ভবপর। এই ধারণার বশবর্তী হয়ে কি হলো না, পুনরায় ইউরোপের যে নেপোলিয়ন বিরোধী রাষ্ট্রগুলি ছিল, যেমন রাশিয়ার সঙ্গে সঙ্গে প্রাশিয়া, এবং তার সঙ্গে কে ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ড, রাশিয়া এবং প্রাশিয়া এরা কি করলো না, এরা নেপোলিয়নের বিরুদ্ধে আবার একটা জোট গঠন করছে। কে কে গঠন করছে না, রাশিয়া তো রয়েছে, রাশিয়ার সঙ্গে এবং ইংল্যান্ড, এই রাষ্ট্রগুলি মিলে কি করছে না, নেপোলিয়নের বিরুদ্ধে রাষ্ট্রজোট গঠন করছে, এবং সেই বিরোধী জোটের কাছে নেপোলিয়ন শেষ পর্যন্ত কি হন, পরাজিত হন, এবং তিনি নির্বাসিত হতে বাধ্য হন। এর পরের যে পয়েন্টটা লিখবো আমরা, সেটা হচ্ছে ফ্রান্সের অর্থনীতি, অর্থাৎ অর্থনৈতিক সংকট তৈরি করে। গ হিসেবে আমরা লিখতে পারি অর্থনৈতিক সংকট। এই যে যুদ্ধ, এই যুদ্ধকে সংগঠিত করতে গিয়ে নেপোলিয়ন 6 লক্ষ সেনাবাহিনী নিয়ে অগ্রসর হয়েছিলেন। স্বাভাবিকভাবেই এত সৈন্যের ভরণ পোষণ এবং যুদ্ধের খরচ
ব্যয় করতে গিয়ে প্রচুর অর্থ খরচ হয়ে যায়, যে খরচটা ফ্রান্সের অর্থনীতিতে একটা ভয়ঙ্কর সংকটের সৃষ্টি করে। এবং সেই অর্থনৈতিক সংকট মেটানোর জন্য নেপোলিয়ন কিন্তু আর সেই সেই অর্থনৈতিক সংকটটা মেটানো নেপোলিয়নের পক্ষে আর সম্ভবপর হয়নি। যদিও নেপোলিয়ন তার পূর্বেই ফ্রান্সের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য অনেক কিছুই করেছিলেন। তিনি ব্যাংক অফ ফ্রান্সে প্রতিষ্ঠা করেছিলেন। যাই হোক, সেগুলো হয়তো পরের কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করে নেব। তাহলে আমরা দেখে নিলাম যে নেপোলিয়ন ঠিক এই যে রাশিয়া অভিযান করেছিলেন তার ব্যর্থতা, এবং তার ব্যর্থতার তাৎপর্যটা কতটা ছিল, এবং নেপোলিয়নের এই যে রাশিয়া অভিযান, সেই রাশিয়া অভিযান নেপোলিয়নের পরাজয়ের জন্য কতটা দায়ী ছিল, সেটা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে এই পয়েন্টগুলি আলোচনা করে একটা বিস্তারিত ব্যাখ্যা করলেই তার উত্তরটা হয়ে যাবে। কারণ এই যে অভিযানের ব্যর্থতা, এই অভিযানের ব্যর্থতায় পরবর্তীকালে কি করে না, নেপোলিয়নের অপরাজয় ভাবমূর্তিতে আঘাত ঘটায়, বিরোধী জোট গঠনে অনুপ্রাণিত করে, এবং ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে, যার ফলে ফ্রান্সের পক্ষে আর বড় যুদ্ধ অভিযান পরিচালনা করা সম্ভবপর হয়নি। আবার বিরোধীরাও একজোট হয়ে তাকে আক্রমণ করে, যার ফলস্বরূপ তার পরাজয় অনিবার্য হয়ে ওঠে। তাহলে আজকের আলোচনাটা এই পর্যন্তই। পরে আবার দেখা হবে কোনো একটা নতুন ক্লাসে।